স্টেপ দেখেছিলাম, এই যে 9 স্টেপ। 9 স্টেপের মধ্যে আমরা 5টা কমপ্লিট করেছিলাম হার্ডওয়্যার স্টাডি পর্যন্ত। আজকে দেখব হচ্ছে আপনার সিস্টেম ডিজাইন থেকে। তাহলে সিস্টেম ডিজাইনে যদি আসি, বেশি স্লাইড বাকি নাই, পরের স্লাইডে যেতে পারবো। আচ্ছা দেখেন সিস্টেম ডিজাইন কি। এর আগে আমরা হার্ডওয়্যার স্টাডি, এখন আপনার হার্ডওয়্যার শেষ, প্ল্যানিং করা শেষ, স্পেসিফিকেশন ফাইনাল স্পেসিফিকেশন করা শেষ, এখন আপনি সিস্টেমটা ডিজাইন করতে যাচ্ছেন। যে সিস্টেমটা আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা হতে পারে আপনার লজিক্যাল ডিজাইন হতে পারে, যে লজিক্যালি লাইক ডেটাবেস, ঠিক আছে। লজিক্যাল ডিজাইনটা আপনি ডেটাবেসের সাথে রিলেট করতে পারেন, যে ধরুন ডেটাবেসে কোন এন্টিটির সাথে কোনটা রিলেশন, বা ইয়ার মডেল যেগুলা, ইয়ার মডেল আপনারা জানেন না তাই তো। আচ্ছা ওই যে আমরা ইয়াতে করেছি না কোয়েরি, কোয়েরি করেছেন? আচ্ছা কোয়েরি করেন, আমি বলি আইসিটি করেছেন না? হ্যাঁ 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 ওটা করেছেন। ওই তো একটু একটু হলেই হবে। ওইখানে যে টেবিলগুলো থাকে, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন দেখাতে হয় না? ধরেন আপনার ইনফরমেশন লাগবে অনেকগুলো টেবিল থেকে, প্রাইমারি কি, হ্যাঁ। সো এগুলো হচ্ছে লাইক আপনার লজিক্যাল ডিজাইন অফ দ্য সিস্টেম বলতে আপনি লাইক এই যে ডেটাবেসটা কীভাবে থাকবে। এখন দেখেন শুরুতে আপনার সিস্টেমটা অনেক ছোটো ছিল, এই জন্য খুব ইজিলি আপনি দুইটা টেবিল থেকে জাস্ট প্রাইমারি কি ফরেন কি নিয়ে কাজ করে ফেলতে পারছেন, তাই না? দুইটা টেবিল নিয়ে কাজ করেছেন বলেছিলেন। কিন্তু ইন রিয়েল লাইফ আপনার যে সিস্টেমগুলো ইউজ করি এগুলোর অনেকগুলো ডেটাবেস থাকে। সো মানে আমি ডেটাবেস বলছি, অনেকগুলো টেবিল থাকে বা এন্টিটি থাকে। তাহলে এই যে এন্টিটিগুলোর কি একটার সাথে আরেকটা রিলেশন ছাড়া আপনি জিনিসপত্র ভালো মতো দেখাতে পারবেন? লাইক আমরা শপিং, কোনো একটা ধরেন অনলাইন শপিং যে সাইটগুলো আছে ওগুলোতে কথা যদি ধরি, আমরা কিন্তু চুজ করতে পারি। যখন আমরা সার্চ দিই কোনো প্রোডাক্ট তখন আমাদের কাছে অপশন থাকে, কিছু কিওয়ার্ড থাকে, এই কিওয়ার্ডগুলো ধরে ধরে। এখন দেখেন উমেন আর ধরেন মেনের একটা ড্রেসের শপ, তাহলে সেইখানে আপনি ধরেন সবগুলো তো একসাথে দেখায় আপনাকে, ফার্স্ট অফ অল দেখানোর পরে হয়তো আপনার হতে পারে একসাথে থাকার কথা না, দুইটা আলাদা টেবিলে থাকার উচিত। যে একটা ওমানের ড্রেসের একটা টেবিল থাকবে বা এন্টিটি থাকবে, মেনদের ড্রেসের একটা এন্টিটি থাকবে। তাহলে এই যে আপনার যখন আপনি সার্চ দিচ্ছেন লাইক তখন কিন্তু আপনি যদি উমেন মেন দুইটা সিলেক্ট করে দেন, দুইটা থেকেই শো করে না, তখন আপনার কি উমেন মেন দুইটার থেকেই সব ইউনিক ড্রেসগুলো শো করছে হয়তো, বাট কালার চেঞ্জ সব কিছু শো করছে, অল জিনিস দুইটা টেবিল থেকেই শো করছে। তারপরে আপনি ধরলেন যে কি বলে দুইটা টেবিল, সেখান থেকে আপনি যদি অ্যাক্সেসরিজের কথা চিন্তা করেন তাহলে অ্যাক্সেসরিজ থেকে উমেনদের একটা পোর্শন আসতে পারে, দুইটা মিক্সড করে। অ্যাক্সেসরিজের যদি আলাদা একটা টেবিল রাখেন লাইক ওইটার মধ্যে কি মেন ওমেন আছে অ্যাক্সেসরিজের মধ্যে, তাহলে ধরেন ব্যাগ ট্যাগ এইগুলোর জিনিসপত্রগুলো, এই যে আপনি বিভিন্ন জিনিস সিলেক্ট করে দিচ্ছেন, এখান থেকে আপনার বিভিন্ন এন্টিটি থেকে আপনাকে এগুলো শো করছে। সো এইগুলো কি আপনার আগে ডিজাইন করতে হয়েছে না? সেটাকে আমরা বলছি লজিক্যাল ডিজাইন। দেন হচ্ছে অবজেক্ট আইডেন্টিফাই, মানে আপনার এখন অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে যে আপনার কী কী জিনিস লাগবে আপনার সিস্টেমটা ডিজাইন করতে। দেন আপনি ডেটাবেস ডিজাইন করবেন। প্রোগ্রাম স্পেসিফিকেশন ড্রন আপ, মানে প্রোগ্রামটা কীভাবে আপনি লিখবেন সেই জিনিসটা এখন আপনি স্পেসিফাই করতে চাচ্ছেন। তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্ল্যান ড্রন আপ, মানে আপনার কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, লাইক কোনটা আগে ইমপ্লিমেন্ট করবেন কোনটা পরে, সবগুলো তো একসাথে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। এরকম যে আপনার যে ইমপ্লিমেন্টেশনেরও একটা প্ল্যানিং থাকতে হবে, যে আপনি কোন সাইডটা আগে করতে যাচ্ছেন, কোনটা আগে জরুরি সেই জিনিসটা আগে করলেন হয়তো। সো এটা গেল ইমপ্লিমেন্টেশন প্ল্যান ড্রন আপ। আরেকটা হচ্ছে টেস্ট প্ল্যান। টেস্ট প্ল্যান বলতে এই যে আপনার টেস্টিংয়েরও কিন্তু প্ল্যান থাকতে হয়, আপনার কোন কোন কর্নার কেস ধরে ধরে আপনার টেস্ট করতে হবে। আপনারা CP1 করেছেন না? CP1 করেছেন, ওইটার মধ্যে আপনারা যখন প্রোগ্রামিং করতেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং তো করেছেন, এরকম হাসছেন কেন? আচ্ছা কন্টেস্ট হচ্ছে ছোটোখাটো বুঝলাম, কিন্তু হ্যাঁ ওটার মধ্যে কিন্তু কর্নার কেস আছে তাই না? টেক্সটটা ভালো মতো পড়লে ধরেন আপনার হয়তো ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে অনেক ইজি, বাট কোনো না কোনো একটা আপনি যে মেথডে সলিউশন বের করার ট্রাই করছেন হয়তো দেখা যেতে পারে ওটার জন্য একটা কর্নার কেস, মানে একটা সলিউশন আছে বা একটা কোয়েশ্চেন আছে যেটার জন্য আপনার সলিউশনটা কারেক্ট আসতেছে না। সো দ্যাট ইজ ইউর কর্নার কেস। তাহলে আপনার যখন একটা এই যে আমরা যে টেবিলগুলো সার্চ দিচ্ছি বা টেবিলের মধ্যে এন্ট্রি করছি, টেবিলগুলো ডিলিট করছি,
অনেক কাজ করছি। তো এই জিনিসগুলোর মধ্যে ওকে আমার কিছু জিনিস দেখা যেতে পারে আপনি সার্চ দিচ্ছেন মেনদের জিনিসপত্র আপনার টেবিলে শো করতেছে, মানে আপনার সামনে আসতেছে হচ্ছে ওমেনের জিনিসপত্র। তাহলে কি কোনো একটা কর্নার কেসের জন্য কোনো একটা পর্যায়ে আপনি অনেকগুলো কিওয়ার্ড একসাথে দিয়ে দিয়েছেন, ওই মোমেন্টে হয়তো এই জিনিসটা হচ্ছে, সো তখন এটা কাজ করছে না। তার মানে টেস্টিংয়ের জন্য কি আপনার একটা প্ল্যানিং থাকতে হবে যে আপনি কী কী কেসের জন্য টেস্ট করতে যাচ্ছেন। এই জিনিসের জন্য আমার সিস্টেমটা ঠিকমতো লগ ইন করা যাচ্ছে না, এরকম আমরা ধরে ধরে লগ ইনের জন্য ধরেন ডিফারেন্ট যে কম্পোনেন্টসগুলো আছে কম্পোনেন্টসগুলোর আলাদা আলাদা ফার্স্টে টেস্ট করি। ধরেন আপনার লগ ইন সিস্টেমের আলাদা একটা টেস্ট হলো, রেজিস্ট্রেশনের একটা টেস্ট হলো, সার্চিংয়ের একটা টেস্ট হলো, তারপর হচ্ছে কি বলবো ধরেন আর কি থাকে, আর কি ফিচার থাকে বলেন তো? একটা প্রোডাক্ট সেলিং একটা অনলাইন শপের কথা যদি চিন্তা করেন, হ্যাঁ অ্যাডমিনের একটা সেকশন থাকতে পারে, অ্যাডমিন রেজিস্ট্রেশন করতে পারছে নাকি, কন্ট্রোল করতে পারছে নাকি, ফার্স্টে প্রোডাক্টের ছবি আপলোড দেওয়ার একটা সেকশন থাকে, হ্যাঁ তারপর প্রোডাক্ট ডিলিটেশন, তারপর আপডেট ডিলিট ক্রিয়েট এগুলো থাকতে পারে। এখন দেখেন আপনি প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে ফার্স্টে দিচ্ছেন, আলাদা আলাদা করে টেস্ট করছেন যে সবগুলো জিনিস আলাদা করে কাজ করছেন কি না। তারপর হচ্ছে আপনি সবগুলো একসাথে যখন একটা হোল সিস্টেম হলো, দেন আপনি ইনিশিয়ালি ধরেন একটা ইউজার কীভাবে ট্রাভার্স করবে আপনার সাইটটাকে, শুরুতে লগ ইন করবে, লগ ইন করার পর আপনার হয়তো হোম পেজে যাবে, হোম পেজ থেকে বিভিন্ন আইটেম সিলেক্ট করবে বা সার্চ দিবে, এই যে ক্রমান্বয়ে আপনি একটার পর থেকে আরেকটায় যাচ্ছেন, এই জিনিসগুলো সবগুলো একসাথে যে জিনিসটা সেটাকে আমরা বলছি টেস্ট প্ল্যান। সব কিছু টেস্ট করারও প্ল্যানিং যেটা, এই যে দেখেন এখানে লজিক্যাল ডিজাইন হচ্ছে প্ল্যানিং, সিস্টেম ডেফিনেশন, ফিজিক্যাল মডেল, এই যে লজিক্যাল মডেল, ফিজিক্যাল মডেল, দেন হচ্ছে ডেটা কনভার্সন অ্যান্ড লোডিং, টেস্টিং। আপনার তিনটা স্টেপে দেখেন লজিক্যাল ডিজাইন অ্যান্ড হচ্ছে দেন মডেল বিল্ড করেছি এখান থেকে। ফার্স্টে লজিক্যাল ডিজাইন করেছি যে কীভাবে কী করব, দেন হচ্ছে লাস্টে মডেল এরকম করে হয়তো ফিগারেটিভ করেছি বা মডেল দাঁড় করিয়েছি। সো এইখানে ফার্স্টে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের কথা যদি ধরেন ফার্স্টে, তাহলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে আমরা কি জানি, প্ল্যানিং হয়, সিস্টেম ডেফিনেশন হয়, মানে কি আপনার সিস্টেমটা কী করতে চাচ্ছে, দেন হচ্ছে আপনার ডেটাবেস ডিজাইনিং, আপনি লজিক্যাল মডেল অ্যান্ড ফিজিক্যাল মডেল ডেটাবেস ডিজাইন করলেন, ঠিক আছে, লজিক্যাল ভার্সন অ্যান্ড ফিজিক্যাল ভার্সন, দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ডেটা কনভার্সন অ্যান্ড লোডিং, টেস্টিং, আপনি ইমপ্লিমেন্ট করছেন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট আপনাদের এই যে যা যা করলেন এই জিনিসগুলোর একটা ইয়া দেখেছে। ডায়াগ্রাম না, এটা আপনার একটা লাইক কোনো একটা সিস্টেম এখানে বলেছে। দেখেন ইউজার এসে ইন্টারনেট গেটওয়েতে দিচ্ছে, ভ্যালিডেশন অথেন্টিকেশন সার্ভিস ফার্স্টে চেক করছে। 1 নম্বরে ইউজার কি ইন্টারনেটে আসছে, ইন্টারনেটে আসার পর দেন আপনি হচ্ছে ওয়েবসাইটে হয়তো গেছেন, দেন আপনার হচ্ছে অথেন্টিকেশন সার্ভিসটা চেক করছে। অথেন্টিকেশন কি মানে আপনি কি ওইখানে যেতে পারবেন কি না, সো বাট আপনার হচ্ছে লাইক ওইখানে যাওয়ার পারমিশন আছে কি না। দেন হচ্ছে আপনার সাবমিশন সার্ভিস, মানে আপনি কি কিছু একটা করতে চাচ্ছেন, হয়তো কিছু একটা সার্ভিস চাচ্ছেন, সেই জিনিসটা আপনি লিখলেন আপনি কি চাচ্ছেন বা সেই অপশনটা ক্লিক করলেন, যাওয়ার পর আপনার সেখান থেকে মেম্বার অ্যাট্রিবিউটসে হয়তো গেল কিছু জিনিস, আর কারেন্সি কনভার্সন। মেম্বার অ্যাট্রিবিউটস বলতে লাইক আপনি এখানে যদি মেম্বার হন হয়তো সেটা বুঝিয়েছে যে যদি মেম্বার হন তাহলে হয়তো আপনার ওইখানে আপনার সাবমিশনটা বা আপনি যে সার্ভিসের জন্য রিকোয়েস্ট করেছেন সেটা হয়তো আপনি পারমিশন পাবেন বা সার্ভিসটা পাবেন, যদি মেম্বার না হন হয়তো পাবেন না। তারপরে সেখান থেকে আপনার কারেন্সি কনভার্সন আছে। নেক্সটে আসি, দেখেন এখান থেকে সাবমিশন সার্ভিস থেকে দেন আবার হচ্ছে আপনার সাবমিশন ডেটা স্টোর, আপনার ডেটা বেজে হয়তো কিছু ইনফরমেশন গিয়েছে, দেন আপনি এখান থেকে স্লাইসিং সার্ভিস কিছু একটা, এটা কোনো একটা ইয়ার কথা বলেছে হয়তো বা স্যালারি, আচ্ছা স্যালারি ইনসাইট সার্ভিস, আচ্ছা বলেন। এখন হচ্ছে স্লাইসিং সার্ভিস হতে পারে ধরেন আপনার কিছু স্যালারি পেলে সবটা তো থাকে না, কিছু হয়তো ট্যাক্সে চলে যায়, কিছু একটা হয় এখানে। দেন হচ্ছে আপনার কিউ ডিপেন্ডেন্সি, এখানে আপনার মানে কোন জিনিসটা আগে আসছে কোন জিনিসটা পরে আসছে এটু কিউটা মেনটেন করে, কিউ তো জানি না, কিউ লাইক আমরা হ্যাঁ স্ট্যাক কিউ এটাই। সো দেন হচ্ছে এখান থেকে আপনার হয়তো একটা ডেটাবেসে গেল, থ্রেশহোল্ড ডেটাবেস যেটাকে বলছি। দেন হচ্ছে ডিলেড জব কিউ, মানে কেউ হয়তো সার্ভিস পেতে মানে অনেকজন ইউজার একসাথে রিকোয়েস্ট করলে কি আমরা জানি এরকম কিউ করে থাকে, দেখা গেল যে আগে আসছে সে আগে পাবে, সেকেন্ডে আসছে সে সেকেন্ডে পাবে, হ্যাঁ
দেন এখান থেকে আপনার হচ্ছে লাইক প্রিপারেশন সার্ভিস, মানে আপনার সার্ভিসটা পাওয়ার প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে, আপনি স্যালারি হয়তো পেতে যাচ্ছেন। দেন আপনার এখান থেকে আসলো HDFS ক্লাস্টার, আই ডোন্ট নো হোয়াট ডাজ ইট মিন। সো এখান থেকে দেখেন আপনার ধরেন ওই স্টেপটা আপাতত স্কিপ করেন। দেন হচ্ছে ডেটা প্রসেসিং ওয়ার্কফ্লো, মানে আপনি যা যা ডেটা দিয়েছেন আপনার স্যালারিটা তোলার জন্য সেই ডেটাটা আপনার প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পর দেন হচ্ছে আপনার ইনসাইড ডেটা স্টোর থেকে আপনার হয়তো স্যালারি ইনসাইড সার্ভিসটা আপনি পেলেন। ঠিক আছে, এখানে আপনার জিনিসগুলা লাইক মানে ডিজাইনিং দেখিয়েছে যে কীভাবে আপনি করছেন। আচ্ছা, তারপর সে সিস্টেম ইমপ্লিমেন্টেশনে আপনি তাহলে কী করবেন, এখন আপনার সব কিছু করা শেষ, আপনি আপনার ডেটাবেস, আপনার সিস্টেমের ইউআই এগুলো সব কিছু ডিজাইন করেছেন, আপনার কী কী সিস্টেম থাকবে বা কোন কোন কম্পোনেন্টস থাকবে সেই জিনিসগুলোও আপনি বের করে ফেলেছেন। তাহলে এখন আপনার করণীয় কী, আপনি এখন প্রোগ্রাম লেখা স্টার্ট করবেন যে আপনার সিস্টেমটাতে মানে কিভাবে আপনি আপনার সিস্টেমটা এখন ইমপ্লিমেন্ট করবেন কীভাবে। তাহলে কি প্রোগ্রাম লিখতে হবে সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এখন প্রোগ্রাম লিখলেন, দেন এখন কি আপনার ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তারপরে তাহলে না আপনার জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হবে। তারপর আপনি হচ্ছে ডকুমেন্ট সিস্টেম, মানে আপনার যে সিস্টেমটা এখন আপনি বিল্ড করেছেন বা করছেন সেটার একটা কি ডকুমেন্ট বানাতে হবে, অবশ্যই বানাতে হবে, কারণ না হলে আমরা জানি ট্র্যাক হারায় ফেলবো। দেন হচ্ছে ইউজার, এখন দেখেন আপনার শুরুতেই যদি কোনো একটা কমপ্লেক্স সিস্টেম হয় শুরুতেই আপনার ইউজার খুব ইজিলি মানে ইউজ করতে পারবে না। হয়তো ধরেন আপনার কি বলবো, যখন আপনি একটা সিস্টেমটার কি বলবো এটাকে প্রোটোটাইপ বানিয়েছেন, প্রোটোটাইপ বানানোর পর এখন আপনার শুরুতেই কি লঞ্চ করে দিবেন বাজারে গেলে, তারপরে যদি ধরেন আপনার সিস্টেমটা খুবই ভালো বাট অনেক বাগ আছে, তাহলে কি আপনার সিস্টেমটা অযথা, আপনার সিস্টেমটার আইডিয়া ভালো কিন্তু তারপরে ইউজার রিচ করতে পারবে না বিকজ অফ ইউর বাগ। তাহলে আপনার বাগটা আগে সলভ করে মোটামুটি একটা পর্যায়ে বা ইউজ করার মতো একটা জায়গায় নিয়ে গিয়ে দেন আপনি লঞ্চ করতে পারবেন মার্কেটে আপনার সিস্টেমটা। তো ফার্স্টে যখন আপনি আপনার প্রোটোটাইপটা বানানো শেষ করলেন তাহলে কি এটা ফার্স্টে ইউজার দিয়ে মানে কেউ একজনকে দিয়ে এটা ট্রায়াল করাতে হবে। সো আপনি আপনার যে ট্রায়াল ইউজার তাদেরকে ফার্স্টে শেখাতে হবে যে কোন সাইট থেকে গেলে কীভাবে আপনি এই হোল জিনিসটা বা আপনার হোল সিস্টেমটা সে ইউজ করতে পারবে, এই জিনিসটা তাকে শিখিয়ে দিতে হবে, ট্রেন করতে হবে ফার্স্ট অফ অল। তারপর ট্রেন ইউজার করার পর আপনি হচ্ছে তারপর ট্রায়াল রান দিবেন, মানে আপনি সিস্টেমটা ওই যে আপনার যে ইউজারকে আপনি ট্রেন করলেন সেই ইউজারটা আপনার সিস্টেমটাকে বারবার 1-1.5 মাস ধরে বারবার চালাতে থাকবে, যে কোথাও না কোথাও হয়তো কোনো একটা ইরর পাবে বা কোনো একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি অনেকদিন চালানোর পর আপনার সিস্টেমটা স্লো হয়ে গেছে বা কোনো একটা কিছু হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে আপনার ট্রায়াল ইউজার বারবার রান করে দেখবে। দেন আপনার যখন কোনো একটা ইরর পেলেন ওইটার জন্য আপনার টেস্ট করতে হবে, ডিবাগিং করতে হবে, কোথায় কোন কোডের কোন জায়গার জন্য আপনার এই প্রবলেমটা আসতেছে। কোথাও একটা প্রবলেম ফেস করলেন, লাইক দেখলেন যে হয়তো কোনো একটা কারণে আপনার কোনো একটা ইউজার পার্টিকুলার পাসওয়ার্ড বা দিলে আপনার অ্যাডমিনে ঢুকে যেতে পারছে, তাহলে কি সেই হিসেবে সেই জিনিসটা আপনার হ্যান্ডেল করতে হবে। তাহলে সেই জিনিসটার জন্য আপনার কোডে কোথাও চেঞ্জ করতে হবে তো অবশ্যই, লাইক ডেটাবেস থেকে কোনো একটা কোয়েরি হয়তো চেঞ্জ করতে হবে কিংবা আদার কোনো ফাংশনালিটিস চেঞ্জ করতে হবে। এই যে চেঞ্জ করে দেন হচ্ছে আপনি সেই অনুযায়ী অ্যাকসেপ্ট করে তারপরে আপনি আপনার হয়তো সিস্টেমটা লঞ্চ করতে পারবেন। সিস্টেম ইভ্যালুয়েশন, তার আগে আপনার সিস্টেমটা ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট করা বলতে আপনার সব জিনিস ম্যাচ করছে কি না, আপনার সব টেস্টিং পাস করেছে কি না, লাইক আপনার বেসিক যে টেস্টিংগুলো হওয়ার কথা থেকে টেস্টিং প্ল্যান তো আমরা আগে করে আসছি না, তাহলে সেইখানে যা টেস্ট হওয়ার কথা সেই টেস্ট কেসগুলোও সাকসেসফুলি রান করতে পারছে কিনা বা সিস্টেমে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা, সেই জিনিসটা কি আমরা টেস্টিং ইভ্যালুয়েশন থেকে দেখতে পাবো। ফাইন্ড আউট ফ্রম ইউজার whether the system meets the specified requirements, list areas of dissatisfaction and find reasons। মানে এখানে আপনারা দেখবে যে কত বেশি আপনি আপনার গোলের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। আপনার গোল ছিল কি, গোলটা সম্পর্কে তো আপনি ক্লিয়ার ছিলেন, তাই না, যে আপনি এই গোলটা অ্যাচিভ করতে যাচ্ছেন। তো সবসময় দেখা যায় যে গোলটা এক্স্যাক্টলি ওইভাবে অ্যাচিভ করা হয়ে ওঠে না,
কিন্তু আমরা যাওয়ার ট্রাই করি কি সব থেকে কাছাকাছি বা সব থেকে বেস্টটা পাওয়ার ট্রাই করি, তাই না? সো এখানে তাই বলছে যে ইভ্যালুয়েট করে আপনি দেখবেন যে আপনার মানে লিস্ট ডিসস্যাটিসফ্যাকশনের কনসার্ন নিয়ে আপনি যে আপনার প্রোডাক্টটা লঞ্চ করবেন। দেন সাজেস্ট, এটা বুঝিনি। লিস্ট এরিয়াস অফ ডিসস্যাটিসফ্যাকশন মানে হচ্ছে ধরেন আপনার এমন একটা ফিচারে গন্ডগোল যেটা আপনি হয়তো ডিবাগ করতে পারছেন না, একটা জায়গায় বাগ আছে, এমন একটা জায়গায় বাগ পাচ্ছে, আপনি ডিবাগ করতে পারছেন, আপনি বুঝতেছেন না কোথায় বাগ আছে। তাহলে ধরেন আপনার ওই জিনিসটা খুবই স্মল একটা জায়গার জন্য বা খুব দেখা গেল খুব রেয়ারলি এই ইউজার এই প্রবলেমটা ফেস করবে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন না আচ্ছা এটা ছাড়াও আমার হতে পারবে, এটা এতটা ইম্প্যাক্টফুল হবে না, ইউজারের উপর ব্যাড ইম্প্যাক্ট ফেলবে না। বাট আপনার যদি ধরেন লগ ইন করতে গিয়ে একবার 5 বার লগ ইন করার পর 6 টাইম লগ ইন করতে গিয়ে আপনার লগ ইন করতে পারছেন না, এটা মেজর ইস্যু না? মেজর ইস্যু। হ্যাঁ, আপনি ডিসস্যাটিসফ্যাকশনের লিস্ট এরিয়া মানে ডিসস্যাটিসফ্যাকশনের জন্য যদি কোনো পোর্শন আপনার সিস্টেমে থাকেও সেটা যাতে লিস্ট অ্যামাউন্টেড হয়, ঠিক আছে? যত কম ডিসস্যাটিসফাই করা যায় কাস্টমারকে, অ্যান্ড সেটার জন্য আপনার ডিসস্যাটিসফ্যাকশন হলো, সেটার জন্য তাই বলে আপনি বসে থাকবেন যে আমার হয়ে যাচ্ছে আমি বসে থাকি না, আপনার ওই জিনিসটাও কি ডিবাগ করতে হবে। সাজেস্ট ইফ দেয়ার হ্যাজ টু বি অ্যানি ইমপ্রুভমেন্টস টু দ্য সিস্টেম, মানে আপনার সিস্টেমে যদি কোনোভাবে কোনো ইমপ্রুভমেন্ট কি সম্ভব হয় তাহলে আপনি সেই ইমপ্রুভমেন্টের দিকে যাবেন। এখানে দেখেন আপনার কম্পোনেন্ট টেস্টিং হচ্ছে, এই যে দেখেন কম্পোনেন্ট টেস্টিং বলতে আমরা বললাম না যে ডিফারেন্ট কম্পোনেন্টসগুলো তো আছে, সব কম্পোনেন্টসকে আলাদা করে ইউনিট টেস্টিং করতে হয়, এটাকে বলে ইউনিট টেস্টিং, আপনার কম্পোনেন্টস ধরে ধরে যে টেস্ট করা। তারপর হচ্ছে সিআই টেস্টিং, অ্যান্ড এখানে স্ট্যান্ডঅ্যালোন সিস্টেম টেস্টিং হচ্ছে লাইক সিআই টু সিআই টেস্টিং, ইন্টিগ্রেটেড টেস্টিং, সিস্টেম অফ সিস্টেম টেস্টিং, তারপরে কি আপনার কন্ট্রাক্টর ডিসিশন টেবিল বা গভর্নমেন্ট ডিসিশন টেবিল, ওটি, এই জিনিসগুলো আপনার আলটিমেটলি পড়তে হবে না, বাট জাস্ট ফিগারটা দেখলেন। এটুকু সিস্টেম ইভ্যালুয়েশনের জন্য এটুকু লিখলি না। আচ্ছা, সিস্টেম মডিফিকেশান মানে এটা হচ্ছে আপনার দেখেন আপনার এখন বাকি সব কিছু ডান, ইমপ্লিমেন্ট করা ডান, ইভ্যালুয়েশন ডান, এখন আপনি আপনার সিস্টেমটা মার্কেটে লঞ্চ করে দিয়েছেন। লঞ্চ করার পর এখন আপনার ইউজার একদম রিয়েল লাইফ ইউজার যারা তারা ইউজ করছে, তারা হচ্ছে আপনাকে আপনার একটা ফিডব্যাকের অপশন থাকে না, ফিডব্যাকের অপশন থাকে। সো এখানে আপনি আপনার ফিডব্যাকের অপশনে হয়তো পাচ্ছেন অনেক কিছু যে আপনার এখানে করলে ভালো হতো। তো সবাই তো আর সব কিছু মানে ধরেন যে অ্যাকচুয়াল কথাবার্তায় বলবে এরকম না, কেউ কেউ আছে বলবে যে আপনার ধরেন আপনার একটা গাড়ি বের করেছেন, গাড়ি ইউজ করার পর বললো আমি এমন একটা গাড়ি চাই আকাশে উঠবে, এখন আপনি তো এটার রিয়েলি ইমপ্লিমেন্ট করতে যাবেন না, যেটা পসিবল সেটা যাবেন। সো আপনার কাস্টমারের ফিডব্যাক কখনো কখনো হেল্পফুলও হতে পারে, অনেক কাস্টমার আছে অ্যাকচুয়ালি মানে রিজনেবল আপনাকে ফিডব্যাক দিবে, সো আপনি সেই ফিডব্যাক অনুযায়ী মডিফিকেশান করতে পারেন। মডিফিকেশান করে দেন আপনি আবার মানে অলরেডি আপনার সিস্টেমটা বাজারে আছে সেটাকে জাস্ট মডিফাই করলেন। সো এটা কী হচ্ছে ফিক্স ইরর্স, মানে যদি কোনো ইরর থাকে সেটা আপনি মডিফাই করলেন। দেন অ্যাড অর ডিলিট ফিচার্স অ্যাজ রিকোয়ার্ড বাই ইউজার্স, মানে আপনার কোনো একটা ফিচার যদি ধরেন এক্সট্রা ফিচার যেটা লাগবে না বা ইউজ কম হচ্ছে সেটা আপনি ডিলিট করে দিতে পারেন চাইলে আপনার সিস্টেম থেকে, যদি সেটা বেশি কি কস্টলি হয়ে থাকে, প্লাস হচ্ছে ধরেন আপনার হয়তো ডেটাবেসে অনেক একটা বড় একটা কি এরিয়া নিয়ে আছে, সো অযথা ডেটাবেস বড় করে তো লাভ নেই। সো আপনি চাইলে ফিচার এরকম কিছু নতুন ফিচার অ্যাড করতে পারেন বা পুরাতন ফিচার যেগুলো আনইউজড হয়ে থাকছে সেগুলোকে আপনি বাদ দিতে পারেন। টিউন দ্য সিস্টেম মানে আপনার সিস্টেমটা ঠিকমতো টিউন করা মিনস লাইক ভালো মতো কাজ করছে কি না এই জিনিসগুলো দেখা। কন্টিনিউয়াসলি মনিটর সিস্টেম অ্যান্ড অ্যাসেস পারফরমেন্স, আপনি সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি মনিটর করবেন এবং পারফরমেন্সটাকে মেজার করতে হবে যে আপনার পারফরমেন্স কি ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে, আগের থেকে বেটার না আগের থেকে খারাপ, এই জিনিসগুলো কি ক্যালকুলেট করতে হবে, মনিটর করতে হবে। এই যে সিস্টেম ডায়াগ্রাম হচ্ছে আপনি ইজিলি পরীক্ষা লিখতে পারেন, আপনার যদি একটা ডায়াগ্রাম আসে ডায়াগ্রাম এইটুকু ডায়াগ্রাম যদি আপনার মনে থাকে আপনি 5 মার্কস পেয়ে যেতে পারেন যদি 5 মার্কসের হয়। থাকতেও পারে কোয়েশ্চেন, এখনও কোয়েশ্চেন আচ্ছা আমি আপনাদের সাজেশন দিব, কোয়েশ্চেন আমি জানি না আসলে, কোয়েশ্চেন হচ্ছে মেবি তুহিন স্যার বানাবেন, সো দেখি
আচ্ছা, আপনাদের আমি শেষ করে তারপর সাজেশন দিব। সিস্টেম লাইফ সাইকেল ডায়াগ্রাম, সিস্টেম লাইফ সাইকেল ডায়াগ্রাম। সো এখানে দেখেন আপনার ফার্স্টে কি রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন, এখানে দেখেন ডিসিশন টু ডিজাইন ইনফরমেশন সিস্টেম, মানে আপনি ডিসিশন নিয়েছেন ফার্স্টে, দেন সেই অনুযায়ী কি রিকোয়ারমেন্ট ডিটারমাইন করছেন। দেন ইউজার রিকোয়ারমেন্টস, আপনি ইউজার রিকোয়ারমেন্ট ম্যাচ, ইউজার রিকোয়ারমেন্টে কী হতে পারে বা ইউজার রিকোয়ারমেন্ট কী সেটার সাথে ম্যাচ করছেন, হয়তো ম্যাচ করে আপনি হচ্ছে স্পেসিফাই করছেন। হ্যাঁ, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এই জিনিসটা করছেন, করার পর হচ্ছে আপনি রিভাইজ প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, মানে আপনি হচ্ছে আবার আপনার যে স্পেসিফাই করলেন রিকোয়ারমেন্টগুলো সেগুলোর মধ্যে প্রায়োরিটি করলেন, প্রায়োরিটাইজ করলেন, কোনটা আগে, মানে কোনটার রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি বেশি, কোনটা রিকোয়ার্ড বেশি, কোনটা রিকোয়ার্ড কম। সো এই জিনিসটা দেখলেন আপনি। তারপর ফিজিবিলিটি অ্যানালাইসিস, মানে ফিজিবল কিনা, আমরা এগুলো সবগুলো স্টেপ অলরেডি করে আসছি। ফিজিবিলিটি অ্যানালাইসিস, সো ফিজিবিলিটি অ্যানালাইসিস করার জন্য আপনাকে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। দেন সেখানে হচ্ছে বলেন তো ফিজিবিলিটি স্টাডির মধ্যে আমরা কোনটা করেছি? আপনাদের কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডির পার্ট ছিল। রিয়েল লাইফে কাজ করতেছে কি না এটার থেকেও বড় হচ্ছে লাইক আপনার সব দিক থেকে কস্ট, তারপরে হচ্ছে লাইক আরও কী এগুলোর দিক থেকে বেনিফিশিয়াল কি না, এই জিনিসগুলো অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডিটা আমি আপনাদের করিয়েছি হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। হ্যাঁ, সেটা কিন্তু ধরেন আপনি এখন সেটাকে কি একটা নাম্বারিং সিস্টেমে যদি আপনি দাঁড় করাতে পারেন তাহলে সেটা ভালো না। লাইক ওই যে আমরা আগের দিন দেখলাম না যে আপনার কত ইনভেস্ট করতে হচ্ছে এত, বাট আপনি প্রফিট পাচ্ছেন হচ্ছে লাইক বেশি ওইটা থেকে, কিন্তু সেটার মধ্যে আমরা একটা কস্ট বেনিফিট রেশিও করলাম না, ভুলে গেছেন। এটা কি স্লো হয়ে গেছে? হওয়া উচিত তাই। What? কি হলো? কি আসে না? ওটার মধ্যে আসতেছে না, এই কারণে দেখতেছি।
কস্ট বেনিফিট অ্যানালাইসিস দেখেছেন আপনার কস্ট পড়েছে কত, টোটাল বেনিফিট কত। দেখেন এটাতে কস্ট পড়েছে কম, এটাতে কস্ট পড়েছে বেশি, এটাতে বেনিফিটস 12,000, এটাতে 20,000। কিন্তু আপনি যখন রেশিও বের করেছেন যে লাইক আপনার প্রফিটের অনুযায়ী আপনার বেনিফিট কতটুকু হয়েছে, সেই রেশিওটা যখন আপনি বের করেছেন তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটার রেশিওটা ভালো। তার মানে কি আপনার এই ওয়েটা আগানো উচিত। সো ফিজিবিলিটি অ্যানালাইসিসে এগুলো অ্যানালাইসিস করা হয়, ইকোনমিক্যালি, অপারেশনাল, শিডিউল, টেকনিক্যাল, এই সব কিছু। সো ফিজিবিলিটি অ্যানালাইসিস করলাম, দেন হচ্ছে আপনার সিস্টেম স্পেসিফিকেশন অ্যানালাইসিস, সিস্টেমে এখন কী কী থাকবে সেই জিনিসগুলো অ্যানালাইসিস করলেন, দেন সিস্টেম ডিজাইন করলেন, লজিক্যাল ডিজাইন, টেস্ট প্ল্যান সব কিছু, তারপর সিস্টেম ইমপ্লিমেন্ট করলেন। এই পাশে সিস্টেম স্পেসিফিকেশন, সিস্টেম ডিজাইনের আগে আপনার একটু হার্ডওয়্যার স্টাডিও করতে হবে, তাই না? দেখেছি কত নম্বর, 5 নম্বরের হার্ডওয়্যার স্টাডি ছিল। সো আপনার হার্ডওয়্যার স্টাডি করে দেন আপনি সিস্টেম ডিজাইনে যাবেন, সিস্টেম ইমপ্লিমেন্ট করবেন, ইভ্যালুয়েট করবেন, মেইনটেনেন্স করবেন। ঠিক আছে, মেইনটেনেন্স বলতে লাস্টে আমরা যে করলাম যে সিস্টেম মডিফিকেশান, যেটা হ্যাঁ আজীবন, না হলে আপনার প্রোডাক্ট কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। আমাদের কি কোনো প্রজেক্ট আছে? হ্যাঁ একটু পজ করেন তো। আচ্ছা এখন দেখেন ফ্লো ওরিয়েন্টেড মডেলিং। ফ্লো ওরিয়েন্টেড মডেলিং বলতে বোঝাচ্ছে যে আপনার ফ্লো বোঝানোর জন্য যে মডেলগুলো করা হয়। এখন কিভাবে আপনার অবজেক্টসের থ্রুতে আপনার ডেটাগুলো মুভ করছে অবজেক্টসের মধ্য দিয়ে, এই জিনিসটা হচ্ছে আপনার এই মডেলিংটা আপনাকে এই জিনিসটা বুঝতে হেল্প করে। আচ্ছা সো এখানে যদি দেখি এটা একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম দেখাচ্ছে। এখানে দেখেন একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে অ্যাডমিন আছে, বুক ভেন্ডার আছে, ভিজিটার আছে অ্যান্ড ইউজার আছে। এটা হচ্ছে লাইক কিসের একটা সিস্টেম হতে পারে, আপনার বুক ওয়েবসাইট হতে পারে, কোনো একটা বইয়ের দোকান হতে পারে বা ওয়েবসাইট হতে পারে। আচ্ছা মেবি দোকান, কারণ হচ্ছে এখানে ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা পোর্শন রেখেছে, তো তার মানে আপনার ওয়েবসাইট আলাদা করে মেনটেন করা হয়। আচ্ছা সিস্টেম বলতে আপনার হোল সিস্টেমটাকে বোঝানো হয়েছে। আচ্ছা সিস্টেমের মধ্যে আপনার কি প্রোডাক্ট বুকের যে ইনফরমেশান সেটা আপনার সিস্টেমে আসছে, আপনার সেলস কতটুকু হচ্ছে সেটা যাচ্ছে আপনার বুক ভেন্ডারের কাছে। দেন সিস্টেমের মধ্যে আপনার হয়তো ভিজিটার আছে, ভিজিটারের কাছ থেকে একটা এন্টিটি হচ্ছে ভিজিটারের কাছে আপনার প্রোডাক্ট ইনফরমেশনটা যাচ্ছে। আবার আপনি ভিজিটারের কাছ থেকে ভিজিটার হয়তো রেজিস্টার করছে, সো রেজিস্ট্রেশন যেটা সেই জিনিসটা কি ইনফরমেশনগুলো কি সিস্টেমে আসতেছে। দেন হচ্ছে ইউজার তার মানে কি এখানে পারচেজ করছে, সিস্টেমে থেকে হয়তো কোনো কিছু পারচেজ করতে যাচ্ছেন, পারচেজ করতে চাইলে হয়তো যে কাজগুলো করা দরকার সেগুলো যাচ্ছে। আবার সিস্টেম থেকে আপনার যে রিট্রিভ পারচেজ ডিটেল অ্যান্ড প্রোডাক্ট ডিজায়ার ইনফরমেশান, মানে পারচেজিংয়ের জন্য যা সে একজন ইউজার পাওয়ার কথা সেই জিনিসগুলো হয়তো দিচ্ছে, একটা রিসিপ্ট দিচ্ছে হয়তো পেমেন্টের, তারপরে আপনার প্রোডাক্টটা দিচ্ছে। দেন অ্যাডমিনটা হচ্ছে হোল সিস্টেমটাকে কন্ট্রোল করে। সো ওয়েবসাইট অ্যাক্টিভিটি এই জিনিসটা অ্যাডমিন হচ্ছে লাইক কী করতে হবে সেটা হয়তো সিস্টেমে পাঠায়। আর আপনার সিস্টেম থেকে ওয়েবসাইট ম্যানেজমেন্ট যেটা সেই জিনিসটা হচ্ছে অ্যাডমিনের কাছে যায়, যে ওয়েবসাইট আপনার কী হচ্ছে সেটা হতে পারে। আর অ্যাডমিনটা আলটিমেটলি আপনার সিস্টেমের যে ডেটাবেস, সেটা আপনার অ্যাডমিন হ্যান্ডেল করছে। আচ্ছা এইখানে দেখেন ডিএফডিতে এই 4টা জিনিস রাখা হয়।
একটা হচ্ছে ডেটা ফ্লো হচ্ছে অ্যারো সাইন দিয়ে, অ্যান্ড মাঝখানে ডেটা ফ্লোর অ্যারোর ওপরে বা মাঝখানে যেখানেই হোক সেখানে হচ্ছে আপনার কী ডেটা ফ্লো হচ্ছে, কোন টাইপের ডেটা। লাইক আমি যদি রেজিস্টার করতে চাই, আমার রেজিস্ট্রেশন ইনফো মানে আমার পার্সোনাল ইনফরমেশন আপনার ওয়েবসাইটে দিতে হবে। কারণ আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সেখানে আমি ইউজার, তাহলে আমার ইনফরমেশনগুলোকে আপনার ওয়েবসাইটে পাঠাচ্ছি। তাহলে আমার ইনফরমেশন হচ্ছে আপনার থেকে, আমি একটা এন্টিটি, সেখানে আপনার সিস্টেমটা যদি একটা প্রসেস হয় বা লগ ইন যদি একটা প্রসেস হয় বা রেজিস্ট্রেশন যদি একটা প্রসেস হয়, তাহলে সেই প্রসেসের মধ্যে আমার ইনফরমেশনগুলো ডেটা আকারে যাচ্ছে। সো ডেটা ফ্লো হবে আমার ইনফো। এন্টিটি বলতে বোঝাচ্ছেন যে যেটা ভিজুয়াল, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন এক্সটার্নাল ইন্টারেক্টর এখানে লেখা আছে, বিষয়টা কি এরকম? নট ভিজুয়াল অলওয়েজ। এন্টিটি আপনার সফটওয়্যার বেসিসও হতে পারে। এন্টিটি হচ্ছে একটা এন্ড, সেটা আপনার হিউম্যান হোক বা সিস্টেম হোক। এটা বুঝেন নাই? সামনে উদাহরণ আছে, উদাহরণের দিকে বুঝবেন। দেন প্রসেস যদি দেখি, ডেটা প্রসেস মানে আপনি প্রসেস করেছেন, লাইক আমার সিস্টেমে আমি লগ ইন যে করলাম, লগ ইন একটা প্রসেস হতে পারে, রেজিস্ট্রেশন একটা প্রসেস হতে পারে, পেমেন্টে একটা প্রসেস হতে পারে, ঠিক আছে? সো এটা একটা প্রসেস হতে পারে। দেখেন এন্টিটি হতে পারে, আপনি এন্টিটির কথা যে বললেন, ধরেন আমি কোনো একটা ফুড অর্ডার করছি, ফুড অর্ডার গেল আপনার সিস্টেমে, অর্ডারিং সিস্টেমে। এই ফুড অর্ডারটা আলটিমেটলি গিয়ে পৌঁছায় কার কাছে বলেন তো? কিচেনে না? সো কিচেন আপনার একটা এন্টিটি হতে পারে, বা আপনার শেফ যে খাবারটা বানাচ্ছে সে আরেকটা এন্টিটি হতে পারে। কিচেনটা কিন্তু কোনো হিউম্যান না, ঠিক আছে? কিচেন একটা এন্টিটি হতে পারে। লাস্ট স্টেজ পর্যন্ত হ্যাঁ, লাস্ট স্টেজ না, আমি মাঝখানে স্টেজও হতে পারে, বাট একজন রিসিভার যে আপনার জিনিসটা যাবে, নট প্রসেস। এন্টিটি হচ্ছে নট প্রসেস, এটা এরকম মনে রাখতে পারে। এন্টিটি তাহলে ডেটা ভিউ করাবে কিছুটা, হ্যাঁ। আপনার দেখেন এখানে, তাহলে আরেকটা হচ্ছে ডেটা স্টোর। ডেটা স্টোর হচ্ছে আপনার ডেটা রিপোজিটরিজ হিসেবে কাজ করবে, লাইক আপনার ডেটাগুলো যেখানে স্টোর থাকবে সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসের সাইনটা এরকম। আর এক্সটার্নাল এন্টিটি হচ্ছে এক্সটার্নাল ইন্টারাক্টর, যেটা মানে লাইক এন্টিটি বলতে আমরা যেটা বুঝালাম যে এক্সটার্নালি যে হচ্ছে আপনার সিস্টেমে ইন্টারাক্ট করবে। আপনার সিস্টেমটা আলাদা, আপনার সিস্টেমে বাইরের থেকে যারা ইন্টারাক্ট করছে। সিম্বল এখানে আবার আলাদা করে দিয়েছে। সো ডেটা ফ্লো এগুলোর ডেসক্রিপশন দিয়েছে, যেটা আমরা বললাম অলরেডি। ডিএফডি রুলস অ্যান্ড টিপস, এখানে কিছু জিনিস বলেছে যেটা আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে। এই জিনিসটা আপনারা অনেক ভুল করেন। ফার্স্ট অফ অল, ডেটা ক্যান নট ডিরেক্টলি ফ্লো বিটুইন টু এন্টিটিস। তার মানে যদি লাইক এই যে একটু আগে যে আমরা এক্সাম্পলটা দেখলাম, এইখানে অ্যাডমিন একটা এন্টিটি ছিল, ধরেন ইউজার একটা এন্টিটি। আপনি চাইলে অ্যাডমিন আর এন্টিটির মধ্যে সরাসরি উইদাউট মাঝখানে কোনো প্রসেস ছাড়া দুইটা এন্টিটির মধ্যে কোনো ডেটা ফ্লো দেখাতে পারবেন না আপনার, তাহলে ডায়াগ্রামটা রং আসবে। ফ্লো হতে হলে প্রসেসের মাধ্যমে ফ্লো হতে হবে। হ্যাঁ, দেখেন আপনার সিস্টেম প্রসেসে আছে, দেন হচ্ছে আপনার ইউজারের কাছে গেছে, সরাসরি কিন্তু কোনো অ্যারো নাই। সো দুইটা এন্টিটির মধ্যে সরাসরি কোনো অ্যারো হবে না। দেন আসি, ডেটা ক্যান নট ডিরেক্টলি ফ্লো বিটুইন টু ডেটা স্টোরস, মানে ডেটাবেস থেকে ডেটাবেসে সরাসরি কোনো সিস্টেম ছাড়া আপনি ডেটা সেন্ড করতে পারবেন? সো এটা হবে না। দ্য ডায়াগ্রাম মাস্ট ইনক্লুড ওয়ান ইনপুট ডেটা ফ্লো অ্যান্ড ওয়ান আউটপুট ডেটা ফ্লো, মানে প্রত্যেকটার মধ্যে আপনার একটা ইনপুট ডেটা ফ্লো থাকতে হবে, একটা আউটপুট ডেটা ফ্লো থাকতে হবে। লাস্ট ক্লাসে আপনারা যেটা করছিলেন, বোথ সাইড অ্যারো দিচ্ছিলেন অনেকে, বোথ সাইড অ্যারো দেওয়া যাবে না, দুইটা আলাদা ডেটা ফ্লোই দেখাতে হবে। কারণ আপনার যে ডেটা আপনি পাঠাচ্ছেন সেই ডেটা রিসিভ করছেন না, ব্যাক পাচ্ছেন কি ওইটা? আপনি একটা ডেটা পাঠাচ্ছেন, আমি ধরেন আমি পাঠালাম আমার পার্সোনাল ইনফরমেশন রেজিস্ট্রেশন প্রসেসে, বাট ব্যাক পাবো কি? আমার রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে তারপর আসবে না? সো এই জিনিসটা আমি ব্যাক পাবো, আমার রেজিস্ট্রেশন কনফার্মেশন মেসেজটা আমি ব্যাক পাবো। দিস ইজ এ ডেটা ফ্লো হুইচ ইজ কামিং টুয়ার্ডস মি। তাহলে ডেটাটা আমার থেকে যাচ্ছে হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন। তাহলে কি দেখেন, আমি যদি বোথ হেডেড অ্যারো দিয়ে দিতাম, তাহলে আমি দুইটা ইনফরমেশন কীভাবে লিখতাম? ঠিক আছে, সো ওয়ান সাইডেড অ্যারো দিবেন অবশ্যই। হ্যাঁ, তাই তো, বোথ সাইড অ্যারো এখানে ইউজ হবেই না। ঠিক আছে, আপনি ডেটা যা দিচ্ছেন, এখন আপনি একটা প্রসেসের মধ্যে দিচ্ছেন, এখন প্রসেসের মধ্যে দেওয়ার পরে আপনি যা দিচ্ছেন তাই যদি ব্যাক পান, তাহলে আপনার প্রসেস হলোটা কি? তাই না? তারপর প্রসেস হয়ে তো আপনি নতুন একটা জিনিস কোনো কিছু প্রসেস করার জন্য তো আপনি ইনপুট দিচ্ছেন, তাহলে আউটপুট নিশ্চয়ই ডিফারেন্ট হবে। ইনপুট আর আউটপুট কি সেম হয় কোনো সিস্টেমে?
আরেকটা জিনিস হচ্ছে টু ডেটা ফ্লোস ক্যান নট ক্রস ওয়ান অ্যানাদার অল দ্য প্রসেস, মানে দুইটা ডেটা ফ্লো লাইকে যেরকম ক্রস করে দিব না দাগ দুটা, হ্যাঁ ধরেন দুইটা ইনপুট আউটপুট এরকম দুইটা ডেটা ফ্লো আছে বা আরও একটা মোর দ্যান ওয়ান ডেটা ফ্লো আছে, আমরা হচ্ছে একটা ওভারল্যাপ যেতে না করে ডিফারেন্ট জায়গা দিয়ে দেখাতে হবে। All the process in the system must be linked to a minimum of one data store or any other process. মানে all the process in the system must be linked to a minimum of one data store. প্রত্যেকটা সিস্টেম আপনার সিস্টেমের যে প্রসেসগুলো সেগুলো অবশ্যই একটা ডেটা স্টোর, মিনিমাম একটা ডেটা স্টোরে স্টোর থাকতে হবে। আপনাদের স্লাইডের লাস্টে অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ফর ইউর এক্সাম। হ্যাঁ, সব আপনাদের গুগল ক্লাসরুমে আছে। আর নেক্সট ক্লাসে ট্রাই করবেন ফার্স্ট 5 মিনিটসের মধ্যে আসার জন্য, কারণ আমি একদম এসেই শুরু করে দেবো। কালকে আপনাদের সাথে আমার ক্লাস কয়টায়? 11:30। তাহলে 11:30 যদি নেই তাহলে আপনার চেষ্টা করবেন 11:30 থাকার, কারণ আমি 35-এর মধ্যে স্টার্ট করব। আর কালকে মোস্টলি কালকে হচ্ছে আমার পড়াতে হবে ডিসিশন টেবিল, যেটা ডিসিশন টেবিল থেকে কিন্তু আপনাদের মিডিয়া কোয়েশ্চেন থাকবে। সো ডিসিশন টেবিল ডিএফডি দুইটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিসিশন টেবিল আজকে একটু ইন্ট্রোডাকশন দিব, কালকে ভালো মতো একদম আপনাদের প্রবলেম সলভ করাবো। আচ্ছা, এখন আসেন ডিএফডি লেভেলস অ্যান্ড লেয়ার্স। এই যে আমরা ডিএফডি লেভেল করলাম, এটা দেখেন খুবই সিম্পল একটা ডিএফডি, মানে খুব রাফ ভার্সন বলবো, একদম ছোটো ছোটো জিনিস, মানে কোনো ডিটেলসেই যায় নাই। জাস্ট আপনার একটা হোটেল রিজার্ভেশন সিস্টেম আছে, সিস্টেমের সাথে একটা গেস্ট আর একটা অ্যাডমিন আছে। তাহলে এটা থেকে কি আপনি হোল সিস্টেমটা নিশ্চয়ই বুঝতে পারছেন না, একদম জাস্ট আপনি কোনো একটা ধরেন যে কিছুই বুঝে না সিস্টেম রিলেটেড জিনিসপত্রগুলো, রেজিস্ট্রেশন কীভাবে হচ্ছে, লগ ইন ইনফরমেশনগুলো কীভাবে হচ্ছে, তাকে যদি আপনি সিস্টেম সম্পর্কে একটা রাফ আইডিয়া দিতে চান, ইউ ক্যান গো উইথ 0 লেভেল ডিএফডি। কারণ আপনার সে বুঝতে পারবে না যে সে জাস্ট আপনি তাকে বোঝাবেন যে একজন অ্যাডমিন আছে, সেই অ্যাডমিন সিস্টেমটাকে কন্ট্রোল করে, আর আপনি হচ্ছে ইউজার, আপনি সিস্টেমটাকে ইউজ করবেন। সো দ্যাটস ইট। সেখানে দেখেন এইটা হচ্ছে 0 লেভেল একদম, বা 0 লেভেলকে দেখেন কনটেক্সট ডায়াগ্রামও বলা হয়। সো কনটেক্সট ডায়াগ্রামটা সামটাইমস 0 লেভেলের বদলে কনটেক্সট ডায়াগ্রাম লেখা থাকতে পারে। আর একটা কথা, সিনারিওতে আপনার বলা থাকতে পারে যে কোন লেভেলের ডিএফডিটা আঁকতে হবে, বলা থাকবে 0 লেভেল না 1 লেভেল ডিএফডি, এটা থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে দিস ইজ সিনারিওতে ওনারা একটা গল্পের কথা বলে দেয়, গল্পে তো কি আমরা ওটা গল্পের আকারে রিপ্রেজেন্ট করব নাকি ম্যাম একটা ওয়েবসাইটে আকারে রিপ্রেজেন্ট করব? মানে যেমন ম্যাম গত ল্যাবে যেটা দেখলাম যে অনেকে না যে একটা পুরো ওয়েবসাইটের যে ডেটা ফ্লো, হ্যাঁ ওইটাই তো, ওইভাবেই কারণ আপনার ওই সিনারিওটা কল্পনা করতে আপনার সিস্টেমে তো ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে সিস্টেমটা কি, আপনার সিস্টেমটা দাঁড় করাতে হবে না ওই সিনারিওটাকে রিপ্রেজেন্ট করার জন্য? তাহলে ম্যাম আমরা যে সিনারি দেওয়া হোক না কেন ওইটা আমরা একটা ওয়েবসাইটের বেসিসে, ওয়েবসাইট নট জাস্ট ওয়েবসাইট, আপনি ডেস্কটপও চিন্তা করেন, আপনি একটা যে সিস্টেম চিন্তা করতে পারেন। ঠিক আছে, এখন যদি আমি আপনাকে বলি যে একটা রেস্টুরেন্টের অর্ডারিং সিস্টেম, সেটার ওয়েবসাইট নেই কোনো, ধরেন আপনি গিয়েই খাচ্ছেন, সেক্ষেত্রে কি একটা সিস্টেম হতে পারে না? আপনি রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করলেন, অর্ডারটা আপনার ওয়েটারের কাছে গেল ধরেন, কিংবা আপনি অর্ডারটা প্রসেস হলো কোথাও একটা, দেন আপনার ওয়েটারের কাছে গেল, ওয়েটার নিয়ে সেটাকে কি প্রায়োরিটাইজ করে হয়তো বা শেফের কাছে গেলেন, তারপর শেফের মাঝখানে কুকিং প্রসেস হলো। এই জিনিসগুলো হচ্ছে কি, এটা কিন্তু আপনার সিস্টেম না, এটা মানে ওয়েব বেস সিস্টেম না, কিন্তু আপনার এটা একটা সিস্টেম। ঠিক আছে, সিস্টেমটা সেটা যে ওয়েবসাইট বেসিসেই হতে হবে এরকম না। লাস্ট ক্লাসে আপনাদের ওয়েবসাইটেরই একটা সিস্টেম দেওয়া হয়েছিল, সেখানে ছিল না একটা ডিভিডি প্লেয়ার বা সামথিং লাইক দ্যাট। আপনার ওয়েবসাইট যদি নাও করেন, সেখানে আপনার লগ ইনের সিস্টেম তো ছিল, দেখেন ছিল না, কিছু একটা বলা ছিল লগ ইন রিলেটেড, মেবি আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, মেম্বারশিপ এগুলো নিয়ে বলা ছিল। আপনি পার্সোনাল ইনফরমেশন, সেটা আপনি ওয়েব বেসিসেও চিন্তা করতে পারেন, রিয়েল লাইফ বেসিসেও চিন্তা করতে পারেন। ঠিক আছে, নট অলওয়েজ যে ওয়েবসাইট বেসিসে হবে। আচ্ছা, এখানে দেখেন তাহলে আপনার 0 লেভেলটাকে কনটেক্সট ডায়াগ্রাম বলছি, এটা হচ্ছে একদম টপ লেভেল ভিউ অফ দ্য সিস্টেম, মানে আপনি একদম জাস্ট ওপর থেকে দেখতে পাচ্ছেন, ভেতরে দেখতে পাচ্ছেন না কি হচ্ছে, আপনি জাস্ট রাফ আইডিয়া পাচ্ছেন। লাইক গেস্ট হচ্ছে একটা ক্যান্সেলেশন ফর্ম ফার্স্টে হচ্ছে আপনি যখন একটা রিজার্ভেশন সিস্টেমে যাবেন, মানে আপনি কি একটা রুম রিজার্ভ করতে চাচ্ছেন ধরেন,
তাহলে সেখানে ফার্স্টে আপনার রিজার্ভেশন একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা কিন্তু আপনার ওয়েবসাইটে হতে পারে, রিয়েল লাইফে হতে পারে। আপনি যখন একটা হোটেলে যাবেন আপনার রিজার্ভেশন ফর্ম দিবেন, আপনার ইনফরমেশনগুলো দেওয়ার জন্য দিবে। সো আপনার সেখানে রিজার্ভেশন ফর্মটা ফিল আপ করতে হবে, হোটেল রিজার্ভেশন সিস্টেমে সেই ফর্মটা যাবে। বা ধরেন আপনি যে আপনার যে রিসিপশনে যে থাকবে, তাই না, সে হচ্ছে আপনার ফর্মটা হয়তো নিল, সে নিয়ে চেক করলো যে আপনি যেরকম চাচ্ছেন সেখানে রুম ইনফরমেশন বা তাদের কাছে কেমন রুম অ্যাভেলেবেল আছে, সেই রুম ইনফরমেশনটা আপনাকে দেওয়া হলে তারপরে হচ্ছে ধরেন আপনি কি রিজার্ভ করলেন, রিজার্ভ করার পর এখন দেখেন আপনার যে রিজার্ভেশন সিস্টেমটা, মানে আমি রিজার্ভেশন ফর্মের যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো কি কোথাও তারা স্টোর করে রাখছে না। ধরেন আপনার যে ফর্মটা সেটা কোনো একটা ফাইলের ভেতর রেখে দেয় না, ফেলে তো দেয় না। সো ওইটা ধরেন আপনার একটা ডেটাবেজের মতো, সো ওইটা আপনার অ্যাডমিনের কাছে থাকে। ওই জিনিসটা কার নিয়ন্ত্রণে থাকে? অ্যাডমিনের। সো আপনার যে রিজার্ভেশন ইনফো বা ক্যান্সেল ইনফো যেটাই হোক, সেটা হচ্ছে আপনার অ্যাডমিনের কাছে যাবে। অ্যান্ড গেস্ট ইনফো, ওয়েটিং ইনফো। গেস্ট ইনফো বলতে আপনার অলরেডি কে আছে, আপনার হোটেলে কে অলরেডি আছে, কোন গেস্ট আছে, আর কে ওয়েটিং লিস্টে আছে, সেই জিনিসগুলো সব কিছু অ্যাডমিনের কাছে থাকে। দেন আপনি হচ্ছে অ্যাডমিন থেকে আপ ডাউন হোটেল ইনফোটা আপনি হোটেল রিজার্ভেশন সিস্টেমে আপনার দিলেন যে কে যাচ্ছে বা না যাচ্ছে। সেইখান থেকে আপনার হয়তো দেখা গেল যে আগে ফার্স্টে একজন গেলাম, তখন রুম অ্যাভেলেবেল ছিল না, কিছুক্ষণ পরে একজন হয়তো চেক আউট করলো, দেন আমি হচ্ছে একটা রুম পেলাম, সো রুম ইনফোটা আমার কাছে আসলো। কিংবা আমি কোনো কারণে যদি আমার রুম ছিল, আমি ক্যান্সেল করতে চাচ্ছি, তাহলে ক্যান্সেলেশন ফর্মটা ফিল আপ করে সিস্টেমের মধ্যে দিব, সেই ক্যান্সেলেশন ইনফোটা আমার হচ্ছে অ্যাডমিনের কাছে যাবে। তখন অ্যাডমিন হয়তো করবে যে তখন ওই জিনিসটা অ্যাভেলেবেল দেখাবে আপনার কাছে, যে ওই রুমটা অ্যাভেলেবেল, কারণ উনি ক্যান্সেল করে দিয়েছেন। সো যদি হাইস্ট লেভেল ডিএফডি, টপ লেভেল ভিউ আর কনটেক্সট ডায়াগ্রাম থাকে, তাহলে বুঝতে হবে এটা 0 লেভেল ডিএফডি। সো ডিএফডি এটা হচ্ছে লেভেল 1। রিজার্ভেশন প্রসেসটাই দেখেন আগের থেকে একটু বড় হয়ে গেছে না? আগের রিজার্ভেশন প্রসেসটা জাস্ট আপনার অ্যাডমিনের একটা সেকশন ছিল, এখন দেখেন এখানে আরেকটু বড় করে দেয়া। গেস্টের কাছ থেকে কি করছে, রিজার্ভেশন প্রসেসে যাচ্ছে, রিজার্ভেশন প্রসেস থেকে আপনার রিজার্ভেশন স্টোরেজ ফাইলে যাচ্ছে, সেখান থেকে কোনো ইনফরমেশন হয়তো এখানে ডেটা ফ্লোটা দেখায়নি, কোনো ডেটা হয়তো আসছে। দেন রুম সিলেকশন প্রসেসের থ্রুতে আপনি গেলেন, রুম কোনটা নেবেন সেই সিলেক্ট করলেন। দেন আপনার যে রিজার্ভেশন প্রসেসটা হলো বা রিজার্ভ করলেন কি না, সেই জিনিসটা রিপোর্টটা কি আপনার অ্যাডমিনের কাছে যাবে, কতগুলো রুম বুক হলো সেই জিনিসগুলা। তারপর হচ্ছে ডাউন স্টোরেজ, আপ স্টোরেজ, মানে কে উঠলো, কে চলে গেল, এই জিনিসগুলো হয়তো আপনার কোনো একটা ডেটাবেজে লেখা আছে, সেগুলো ইনকোয়ারি থ্রুতে আপনি রিজার্ভেশনের প্রসেসের সিস্টেমে দেখালেন। না, ডেটা ফ্লো দেওয়া হয়, অবশ্যই দেওয়া হয়, সেটা যে লেভেল ডিএফডি হোক, বাট এটার মধ্যে দেওয়া হয়নি। তো ডেটা ফ্লো দিতে হবে, এখানে দেয়নি। আচ্ছা, লেভেল 2 হচ্ছে দেখেন এটা হচ্ছে আরও বড়, এই সেম রিজার্ভেশন সিস্টেমটাই দেখেন লেভেল 2 ডিএফডিটা এরকম। লেভেল 1 এটা, লেভেল 0 ছিল এইটা, এই যে এখন দেখেন এটার মধ্যে একদম ডিটেলড ভিউ আপনি পাচ্ছেন। ইট রিপ্রেজেন্টস দ্য প্রসেস উইদিন ইচ ফাংশন অফ দ্য সিস্টেম অ্যান্ড হাউ দে ইন্টারাক্ট উইথ ইচ আদার। মানে প্রত্যেকটা ফাংশনালিটিস আপনার সিস্টেমের মধ্যে কী হচ্ছে সবগুলোর ডিটেলড ভিউ, প্লাস আপনার সিস্টেমের ডিফারেন্ট ফাংশন একটার সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে না, ইন্টারাক্ট করতে হচ্ছে না, সেই ইন্টারাকশনটাও দেখানো হবে। ইট রিপ্রেজেন্টস অ্যান্ড লেভেল 1টা কী দেখায় দেখেন, আপনার মেইন ফাংশন অফ দ্য সিস্টেম অ্যান্ড হাউ দে ইন্টারাক্ট উইথ ইচ আদার। আপনার জাস্ট আপনার মেইন ফাংশনটা দেখাবে এখানে, যে মেইনলি কী হচ্ছে। গেস্ট এসে রিজার্ভ করে রুম সিলেক্ট করছে, রুম সিলেক্ট করে সে হচ্ছে রিজার্ভেশন হয়তো করছে, কেউ নেমে যাচ্ছে, কেউ উঠতেছে, এই জিনিসগুলো, তাই না? বাট এখানে হচ্ছে আপনার এই যে যতগুলো প্রসেস ছিল সবগুলোর আপনি ডিটেলস প্রসেস দেখবেন এখানে, দেখে তারপর দেখবেন যে একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেসের কানেকশন। এই যে দেখেন ওয়েটিং লিস্টে আছে, সার্চিং হচ্ছে যে রুম আছে কিনা, রিজার্ভেশন ফাইল থেকে আপনার সার্চ হচ্ছে যে কোনো অ্যাকচুয়ালি রুম অ্যাভেলেবেল আছে কিনা, যদি না থাকছে ওয়েটিং প্রসেস ওয়েটিং করছে, তারপরে সেটা আবার ওয়েটিং লিস্টে আসতেছে যে কে ওয়েট করতেছে, তারপর সেই জিনিসটা রুম সিলেকশন প্রসেসের মধ্যে আবার যাচ্ছে। দেখেন অনেক বিশাল একটা ভিউ। দেন এখানে হচ্ছে আপনার লেভেল 3, লেভেল 3টা হচ্ছে
প্রত্যেকটা প্রসেসের মধ্যে কিভাবে ডেটাটা ট্রান্সফার হচ্ছে বা স্টোর হচ্ছে ডেটাবেজে সেই জিনিসটা আপনার এখানে দেখাবে। যে যেমন দেখেন অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপনার এইটার মধ্যে আপনার হচ্ছে যে দেখেন 5.1 এটা জাস্ট লগ ইন অ্যাডমিন ভ্যালিড কিনা এই জিনিসটা দেখার জন্য আপনার হয়তো ভ্যালিড হলে এই জিনিসটা চেক করবে। অ্যাডেড প্রোডাক্ট সার্টেন একটা পার্টের কিন্তু জাস্ট এটা লেভেল 3 ডিএফডি, হ্যাঁ, হোল পার্টটার না। কোনো একটা প্রোডাক্ট সেলিংয়ের কোনো ওয়েবসাইটেরই এমন হয় ডিএফডি। দেখেন এটা জাস্ট 5 নাম্বার হয়তো কোনো একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম বা প্রসেস ছিল, সেই প্রসেসটার এটা হচ্ছে লেভেল 3 ডিএফডি। তাহলে এরকম যদি আপনার 3টা থেকে 4টা প্রসেস করে 4টার জন্য এরকম করে দেখাইতে হবে না? দেখেন এই যে 5, হ্যাঁ, স্ট্রাকচারটা ওই যদি দেখাই, হ্যাঁ, আচ্ছা লাস্টের দিকে দেখাচ্ছি। সো লজিক্যাল ডিএফডি একটা, আরেকটা হচ্ছে ফিজিক্যাল ডিএফডি। এটা পড়ে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আমি একটু পরেটা ধরতে যাচ্ছি। এই যে দেখেন অনেকগুলো আপনাদের এক্সাম্পল আছে। স্টুডেন্ট ইনফরমেশন সফটওয়্যার এটার লেভেল 0, এই যে এটা হচ্ছে লেভেল 1। লগ ইন সিস্টেমের এটাও 0 লেভেল ডিএফডি, এটাও 0 লেভেল ডিএফডি, এটা লেভেল 1 ডিএফডি না, হ্যাঁ লেভেল 2, সরি লেভেল 1 লেভেল 2। অনেকগুলো এন্টিটি এখানে দেখছেন, এন্টিটিগুলো সেকেন্ড লেভেল সবগুলো দেখতে একই রকম, জাস্ট সিস্টেমটা ডিফারেন্ট হতে ডিফারেন্ট দিয়া। ই কমার্স সিস্টেম এটা আপনার লেভেল 2 হতে পারে, লেভেল 3 না, লেভেল 3 আরও বড় হবে। এই যে দেখেন আপনার এখানে কিছু আছে, আপনারা আজকে বাসায় গিয়ে এটা ট্রাই করেন। এই মানে এক্সাম্পলগুলো আগে নিজে করবেন, আগে সলিউশন দেখবেন না, ঠিক আছে? নিজে করবেন, নিজে করে তারপরে দেখবেন আপনারটা কতটুকু অ্যাকচুয়াল আনসারের সাথে কতটুকু মিলেছে। একদম সেম টু সেম হতে হবে এরকম না, বাট মোটামুটি একটা যেন অ্যাডজাস্টমেন্ট থাকে। কি দেন কেউ যদি প্রবলেম ফেস করেন আমার সাথে দেখা করতে পারেন আগামীকাল। আমি ইনশাল্লাহ দেখে দেওয়ার ট্রাই করব, কিন্তু ট্রাই করিয়েন। আমি তাহলে আগাচ্ছি না এদিকে। এই যে দেখেন এখানে বলেছে ড্র দ্য কন্টেক্সট ডায়াগ্রাম অফ এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম। এখন বলেন কন্টেক্সট ডায়াগ্রাম কোথায় ছিল? 0 লেভেলে ছিল, তার মানে এটা 0 লেভেল ডায়াগ্রামটা করতে হবে। আমার কি হলো? না, লেভেল 1টা একটু বড়। এই যে দেখেন আপনি লেভেল 1-এ কোনো প্রসেসের ডিটেলসই তো যাচ্ছেন না। দেখেন লেভেল 1টা যদি যাই, কি হ্যাঁ লেভেল 1-এ ডাটাবেস থাকবে না কেন? লেভেল 0-তেও আছে। এই যে শুরুর দিকে দেখেন এখানে আপনার ডাটাবেস দেয় নাই, তাই ডাটাবেস ছিল তো। আমরা জাস্ট হোল সিস্টেম, হ্যাঁ, আর কোনো ভেঙে দেখায়নি। লেভেল 2-তে প্রসেসটা একটু ভাঙছে আর এন্টিটিগুলো একটু বাড়াইছে। লেভেল 3-তে যেগুলো আরো এলাবোরেট করছে। এই যে দেখেন এটার মধ্যে আপনার ডেটাবেসের অ্যাক্সেস আছে না? এই যে এটা আপনার 0 লেভেল। সো আপনারা হচ্ছে টেস্টটা পেয়ে যদি ছবি মিলাই কোয়েশ্চেন দিয়ে আপনার সব কিছু করতে হবে না তো, ওগুলো তো আপনার প্র্যাকটিসের জন্য। তাহলে প্র্যাকটিস করবেন বাসায়, প্রবলেম হলে আমাকে বলবেন। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, বুঝতেছি না। সলিউশন আগে দেখবেন না, সলিউশন দেখলে আপনার চিন্তা করার মানে আপনি কি কোনো এতে আগে নিজে বুঝতে পারবেন না। এই দিন হচ্ছে আপনাদের এই জিনিসটা করতে দিয়েছিলাম, আবার কি হলো? আমি জুমেরটা চাপিনি তো।
এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের ওই দিনের ইয়া ছিল, এটা কোনটা করতে বলেছে লেভেল 1 ডিএফডিটা, এটা লেভেল 2। আচ্ছা ম্যাম, একটা বক্স করছে এটা হচ্ছে আপনার লেভেলটাকে বোঝানোর জন্য করেছে যে আপনার কোথায় কি হচ্ছে। সফটওয়্যার অফ ডিএফডি, যতটা সহজ মনে করছেন এটা সহজ। কি ডিএফডি? ডিএফডি একটু হার্ড। আচ্ছা, এটার মধ্যে জাস্ট আপনাদের দেখাই দিই যে এটার মধ্যে আমরা হচ্ছে ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল এই দুটো জিনিস দেখবো, বাট ডিসিশন ট্রি অত মনে হয় না ভালো মতো আছে। ডেটা ডিকশনারি দেখেন, ডেটা ডিকশনারি জাস্ট লাইক আপনার ডেটা রিলেটেড সব ইনফরমেশন যখন একটা টেবিলে আপনি রাখেন তখন ওটাকে আমরা বলছি ডেটা ডিকশনারি। এখন দেখেন আপনার এসকিউএল কোয়েরিতে অনেকগুলো ডেটা ইনফরমেশন রেখেছেন না, কোয়েরির টেবিলগুলো না। এটা দেখেন আপনার ডেটা টাইপ সম্পর্কে, আপনার ডেটার সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। দেখেন আপনার ফিল্ড নেম কী কী আপনি ইউজ করেছেন আপনার এন্টিটিতে। ধরেন একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি থাকে, স্টুডেন্ট নেম থাকে, অ্যাড্রেস থাকে, সিটি থাকে, বাট আপনি তো আর কোনো কিওয়ার্ড নাই যে এই স্টুডেন্ট আইডি আপনার এই কিওয়ার্ড দিয়ে বোঝাবে। আপনি তো আপনার ইচ্ছা মতো নাম নেন একটা, তাই না? তাহলে সেই ইচ্ছা মতন আইডিতে নিলে না হচ্ছে এসআইডি। এখন এসআইডি বলতে কী বোঝাচ্ছে, এটা কী টাইপের ডেটা নিচ্ছে, এই রিলেটেড ইনফরমেশনগুলো। লাইক এসআইডি বলতে আপনি বোঝাচ্ছেন যে এখানে আপনি নাম্বার জিনিসপত্র দেবেন, নাম্বার রিলেটেড। আইডি তো নাম্বারই হয়, তাহলে নাম্বার রিলেটেড যদি জিনিসপত্র দেন তাহলে দেখেন ডেটা টাইপটা আমি নাম্বার লিখে দিয়েছি। তারপরে ফিল্ড লেন্থ হচ্ছে 5। ফিল্ড লেন্থ 5 বলতে আপনার ম্যাক্সিমাম 5টা পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 5টা নাম্বারের আইডি হবে। তারপরে প্রাইমারি কি, এটা কি প্রাইমারি কি নাকি ফরেন কি নাকি কী টাইপের কি, এটা আপনি দেখে সেট করে দিচ্ছেন, বা কোনো ইউনিক কোনো ক্যারেক্টারিস্টিক্স কনস্ট্রেন্ট যেটা। তারপর ডেসক্রিপশন, মানে আপনি কী নিচ্ছেন এটার মধ্যে আপনি বলে দিতে পারেন আইডি অফ দ্য স্টুডেন্ট। তারপরে দেখেন এস নেম নিয়েছেন, তাহলে এস নেম রিলেটেড সব ইনফরমেশন থাকবে, যে এস নেমটা কী টাইপের ভ্যারিয়েবল, এটা লেন্থ কতটুকু, ম্যাক্সিমাম কতটুকু নেওয়া যাবে, এটা দিয়ে কী বোঝাচ্ছে, এই জিনিসগুলো ইনফরমেশন যখন একটা টেবিলের মধ্যে আমরা নিই তখন ওটাকে বলছি আমরা ডেটা ডিকশনারি। ডিসিশন ট্রি হচ্ছে আমরা এই যে দেখেন এটা দিয়ে দেখলে ভালো বোঝা যাবে, লাইক ইয়েস নো, যে আপনি কিভাবে কি করছেন। ডিসিশন ট্রিটা হচ্ছে আপনি কিভাবে ডিসিশন নিচ্ছেন, আগাচ্ছেন কি ওয়েতে। ফার্স্ট অফ অল আপনার একটা কন্ডিশন হয়তো থাকলো, সেই কন্ডিশনটাকে আপনি ম্যাচ করছেন নাকি না। যদি ম্যাচ করেন তাহলে হয়তো একটা ওয়েতে আগাবেন, যদি না করেন তাহলে সেকেন্ড আর একটা কন্ডিশন চেক করেন। এটা একটা ইয়ার জন্য পারচেজ অ্যামাউন্ট রেগুলার কাস্টমার, এটার কোয়েশ্চেনটা এখানে নাই, বাট কোয়েশ্চেনটা মানে আমার কাছে আছে। এই যে দেখেন ডিসিশন ট্রি, এই যে এই জিনিসটা ডিসিশন ট্রি দেখেন। ফার্স্টে বলছে এটা জাস্ট দেখাই, হ্যাঁ না বুঝলেও সমস্যা নাই, আমি নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো। আবার দিব, আচ্ছা থাক, ভয় পাওয়ার কিছু নাই। ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল খুবই ইজি। ডিএফডিটা একটু পেঁচালো টু বি অনেস্ট। হ্যাঁ, আপনি কি পড়াশোনা না করে করতে যাচ্ছেন? রিডিংয়ের চ্যাপ্টার মানে এইসব গল্পের চ্যাপ্টারগুলো বা সাবজেক্টগুলো সেগুলো বেশি পড়তে হবে। আপনি ম্যাথের কোনো চ্যাপ্টার থাকবে না, আমরা ম্যাথ করলে আপনার শেষ কাহিনী।